আপনারা শুনছেন রেডিও নলতা 99.2 FM। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালের সংবাদে। আজ শুক্রবার 13 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 30 মাঘ 1432 বঙ্গাব্দ, 25 সাবান 1447 হিজরি। সংবাদের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। নলতা আহসানুল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ট্রেনিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 297 আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা। তারেক রহমানকে বিভিন্ন দেশের প্রধানরা অভিনন্দন জানালেন। আজ বিশ্ব বেতার দিবস। সাতক্ষীরা 4টি আসনেই ফলাফলে বিজয়ী দাঁড়িপাল্লা। রাশিয়ায় পুরোপুরি নিষিদ্ধ হলো হোয়াটসঅ্যাপ। দৃষ্টিশক্তির 85% নষ্ট হয়ে গেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার মুখে মোহাম্মদ নবী। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতেই জানিয়ে দেব জাতীয় সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 209টি আসন বিএনপি, 68টি জামাত, এনসিপি 6টি, বাংলাদেশ খেলাফত মজলিস 2টি, ইসলামী আন্দোলন 1টি, খেলাফত মজলিস 1টি, গণসংহতি 1টি, বিজেপি 1টি, গণ অধিকার 1টি ও স্বতন্ত্র 7টি আসনে জয়লাভ করেছে। আজ দুপুর 2:30টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ। নির্বাচন কমিশন জানিয়েছে, চট্টগ্রাম 2 ও চট্টগ্রাম 4 আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। আক্তার আহমেদ আরও জানান, নির্বাচনে মোট ভোট দিয়েছেন 59.44% আর গণভোটে 60.266% প্রদান করেছেন সাধারণ মানুষ। এর মধ্যে হ্যাঁ ভোট দিয়েছেন 4,74,429 এবং না ভোট দিয়েছেন 2,25,65,627। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। মোদী উল্লেখ করেন, এই বিজয় বাংলাদেশের জনগণের পক্ষ হতে তারেক রহমানের নেতৃত্বের ওপর অগাধ আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে দুই দেশের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলো অর্জনে উভয় দেশ একযোগে কাজ করে যাবে। অভিনন্দন বার্তায় ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারত সবসময় একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোরালো বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি তারেক রহমানের প্রতি উষ্ণ অভিনন্দন জানান এবং বিএনপিকে বিজয়ের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে বাংলাদেশের জনগণকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। বার্তায় শাহবাজ শরীফ বলেন, তিনি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন, যাতে দুই দেশের ঐতিহাসিক ও
ভ্রাতৃপ্রতিম বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা যায়। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্য এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। সেই সাথে অভিনন্দন জানিয়েছেন মার্কিন দূতাবাস। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান। সেই সাথে নিরঙ্কুশ ও ঐতিহাসিক বিজয়ের প্রাণধারা অভিনন্দন জানিয়েছেন চীন। আজ সকালে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশের জনগণকে একটি সফল ও সুস্থ নির্বাচন সম্পন্ন করার জন্য সাধুবাদ জানানো হয়। একই সঙ্গে নির্বাচনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বিএনপির নেতৃত্বের ভূমিশ্বরীয় প্রশংসা করেছেন বেইজিং। সুপ্রিয় শ্রোতা, এবারে স্থানীয় সংবাদ। আজ বিশ্ব বেতার দিবস। এ বিষয়ে বিস্তারিত থাকছে একটি ডেস্ক রিপোর্টে। আজ 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। প্রতি বছর 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস ওয়ার্ল্ড রেডিও ডে পালিত হয়। 1946 সালে রাষ্ট্রসংঘ ইউনাইটেড নেশনস বেতারের প্রতিষ্ঠাতা এই দিবসের প্রেক্ষাপট। বেতার সবসময়ই এক বিশেষ আবেদন বহন করেছে। সহজ অথচ শক্তিশালী, অন্তরঙ্গ অথচ বিস্তৃত। দৈনন্দিন জীবনে নিঃশব্দে প্রবেশ করে সে সঙ্গ তথ্য ও আত্মীয়তার অনুভূতি দেয়। পর্দার দুনিয়া প্রাধান্য পাওয়ার বহু আগে বেতারই ছিল ঘরের বিশ্বস্ত কণ্ঠস্বর। দূরবর্তী অঞ্চল, নানা ভাষা ও অগণিত মানুষের জীবনকে এক সূত্রে বেঁধেছে এই মাধ্যম। বিশ্ব বেতার দিবস 2026 এবারের প্রতিপাদ্য বেতার ও কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি সহায়ক উপকরণ, কণ্ঠস্বর নয়। ইতিহাসের বহু মুহূর্ত মানুষের স্মৃতিতে অম্লান রয়েছে বেতার ঘোষণার মাধ্যমে। 14-15 আগস্ট 1947 মধ্যরাতে স্বাধীনতার ঘোষণা বেতারের তরঙ্গতে পৌঁছেছিল মানুষের কানে। সেই একক সম্প্রচার সমগ্র দেশকে স্বাধীনতার এক অভিন্ন সুরে যুক্ত করেছিল। 2011 সালে রাষ্ট্রসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা তাদের 36তম সাধারণ সম্মেলনে বিশ্ব বেতার দিবস ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করে। 2012 সালে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের 67তম অধিবেশনে এই প্রস্তাব অনুমোদিত হয়। ফলে এটি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত দিবসের মর্যাদা পায়। 13 ফেব্রুয়ারি 1946 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রসংঘ বেতারের স্মৃতিকে চিহ্নিত করতেই প্রতি বছর এই দিনটি পালন করা হয়। 2026 সালের বিষয় বা থিম বেতার ও এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা একটি সহায়ক উপকরণ, স্বতন্ত্র কণ্ঠস্বর নয়। এই থিম সম্প্রচার ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ভূমিকার উপর আলোকপাত করে। বিষয়বস্তু নির্মাণ, সংরক্ষণ, অনুবাদ, শ্রোতাদের সঙ্গে যোগাযোগ ও সহজ প্রাপ্যতা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক হতে পারে। তবে প্রযুক্তি মানব কণ্ঠ সম্পাদনাগত বিচক্ষণতা ও বিশ্বাসযোগ্যতার বিকল্প নয়। এই মূল্যবোধই বেতারের পরিচয় নির্ধারণ করে। নৈতিক ও দায়িত্বশীল ব্যবহারের উপর জোর দিয়ে এই থিম জানায় নতুন উদ্ভাবন বেতারের মূল শক্তিকে আরও সুদৃঢ় করবে। বাংলাদেশেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে। এদিকে সাতক্ষীরা 4 আসনে ফলাফলে বিজয়ী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী নজরুল ইসলাম। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মন। জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক বেসরকারি ফলাফলে সাতক্ষীরা 4 আসনে জামাত ইসলাম মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কাজী নজরুল ইসলাম জয়লাভ করেছেন। রিটার্নিং অফিসার সূত্রে প্রকাশ, সাতক্ষীরা 4 আসনে 4 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কাজী নজরুল ইসলাম দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে পেয়েছেন 1,69,013 ভোট। বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে ডক্টর মনিরুজ্জামান পেয়েছেন 85,426 ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা আল মামুন হাতপাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন 4,902টি। জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে অ্যাডভোকেট আব্দুর রশিদ পেয়েছেন 1,142টি। সাতক্ষীরা 4 আসনে প্রদত্ত ভোটের শতকরা হার 67.76%। বৈধ ভোটের সংখ্যা 1,00,00
98,383টি। বাতিলকৃত ভোটের সংখ্যা 3,577টি। সর্বমোট প্রদত্ত ভোট 2,01,960টি। 12 ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে 96টি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ করা হয়। পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্র 97টি এবং মোট ভোটার এ আসনে 2,98,052 জন। শ্যামনগর থেকে রণজিৎ বর্মন, রেডিও নলতা। এদিকে সাতক্ষীরা 3 আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মহাদ্দিস রবিউল বাশার। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু। সাতক্ষীরা 3 কালীগঞ্জ আশাসনী সংসদীয় আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, আনন্দঘন পরিবেশ মধ্য দিয়ে গতকাল কোনো অঘটন ছাড়াই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এদিকে প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস আবুল বাশার দাঁড়িপাল্লায় প্রতীকে 1,83,646 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বল 1,35,032 ভোট পেয়েছে এবং তৃতীয় ধানের শীষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীক নিয়ে কাজী আলাউদ্দিন পেয়েছে 56,583 ভোট। এদিকে 79 জন, বাতিলকৃত ভোটের সংখ্যা 2,753 জন। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা 1,85,232। প্রদত্ত ভোটের শতকরা হার 72.90। কালীগঞ্জ থেকে সুকুমার দাস বাচ্চু, রেডিও নল। শুভেচ্ছা, আপনারা শুনছেন এবং দেখছেন রেডিও নলতার বিকালের সংবাদ। আপনাদের সাথে আছি আমি আব্দুল সালাম। নলতা হাসপাতাল অ্যান্ড কমিউনিটি হেলথ ফাউন্ডেশনের সৌজন্যে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সম্পূর্ণভাবে ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। দেশটির প্রায় 10 কোটির বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। মেটা জানিয়েছে এই সিদ্ধান্ত ব্যবহারকারীদের গোপনীয়তা ও অনলাইন নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব ফেলবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে তথ্য নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করতে পশ্চিমা ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর চাপ বাড়াচ্ছে মস্কো। দীর্ঘদিনের জল্পনার পর রাশিয়া হোয়াটসঅ্যাপের ওপর কার্যত নিষেধাজ্ঞা আরোপ করল। এর আগে মেটার 2 প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রাম 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ায় নিষিদ্ধ রয়েছে। সেগুলো শুধু ভিপিএন ব্যবহার করেই দেখা যায়। এবার সেই তালিকায় যুক্ত হলো হোয়াটসঅ্যাপ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী অবস্থায় আছেন এবং তার দৃষ্টিশক্তির প্রায় 85% নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের জমা দেওয়া একটি মেডিকেল প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগে চিকিৎসার আবেদন জানিয়ে তার আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে সর্বোচ্চ আদালতে আবেদন করেন ইমরান খান। আবেদনটি গ্রহণ করে সুপ্রিম কোর্ট কারাগারে একটি মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দেয়। আদালতের প্রতিনিধি হিসেবে সালমান সাফদারকেও মেডিকেল টিমের সঙ্গে থাকতে বলা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল টিম যে প্রতিবেদন জমা দেয় তাতে বলা হয় ইমরান খান রক্ত জমাট বাধা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানালে তার চিকিৎসা শুরু করা হয়। তবে চিকিৎসা শুরুর পর থেকেই তার দৃষ্টিশক্তি দ্রুত হ্রাস পেতে থাকে। বর্তমানে তার চোখের মাত্র 15% দৃষ্টি অবশিষ্ট রয়েছে। সুপ্রিয় শ্রোতা, এবারে খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেটে আচরণবিধি ভঙ্গের কারণে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাভিকে জরিমানা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের ডি গ্রুপের ম্যাচ শেষে তার ম্যাচ ফির
15% কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ইসিসি জানিয়েছে নাভিকে লেভেল 1 অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনি আচরণবিধি 2.4 ধারা লঙ্ঘন করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত। ঘটনাটি ঘটেছিল আফগানিস্তানের ইনিংসের 14তম ওভারের শুরুতে, যখন নবী দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদির পরা একটি রিস্ট ব্যান্ডকে কেন্দ্র করে মাঠের আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে ইতালি। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে 10 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মঞ্চে প্রথম জয় তুলে নিয়েছে ইউরোপের দলটি। মুম্বাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে নেপালের বিপক্ষে নেমেই আরেকটি রেকর্ড গড়ে ইতালি। এটি ছিল ইউরোপের বাইরে কোনো দলের বিপক্ষে তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচ। শেষ করছি রেডিও নলতার বিকালের সংবাদ যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 297 আসনে আনুষ্ঠানিক ফল ঘোষণা। আজ বিশ্ব বেতার দিবস। তারেক রহমানকে বিভিন্ন দেশের প্রধানরা অভিনন্দন জানালেন। সাতক্ষীরা 4টি আসনেই ফলাফলে বিজয়ী দাঁড়িপাল্লা। রাশিয়ায় পুরোপুরি নিষিদ্ধ হলো হোয়াটসঅ্যাপ। দৃষ্টিশক্তির 85% নষ্ট হয়ে গেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানার মুখে মোহাম্মদ নাভি। এতক্ষণ সংবাদ উপস্থাপন ও তথ্য সমন্বয়ে আপনাদের সাথে ছিলাম আমি আব্দুল সালাম। সংবাদ প্রযোজনা ও প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় মামুন হোসেন। রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন www.radionalta.com। এছাড়া সরাসরি ফেসবুকে দেখতে ভিজিট করুন www.facebook.com/radionalta। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আজ রাত 8:30 শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।